স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনৌবা। যে কোনো সময় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তাকে বরণ করতে প্রস্তুত লন্ডন। বিমানবন্দরে দেখা হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। মঙ্গলবার রাতে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা ছাড়েন তিনি। নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রার আগে দেশবাসীর কাছে দোয়া চান। তাকে বিদায় জানাতে দিনভর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ছিল বাসভবন গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত। এ সময় বিএনপি নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া অনিবার্য। তিনি কার্যকর চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দর্শক, সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম.এ. কাইয়ুম। কাইয়ুম, কেমন দেখছেন সেখানকার নেতাকর্মীদের উপস্থিতি, এবং একই সাথে একটু জানাবেন তারেক রহমান কি সেখানে পৌঁছেছেন কিনা তার মাকে বরণ করে নেওয়ার জন্য? রাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক কৈশোরে মাহমুদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপিয়ান কোঅর্ডিনেটর কামাল উদ্দিন উপস্থিত আছেন। এখন হাজার হাজার নেতাকর্মী হিথ্রো এয়ারপোর্টের বাইরে বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন। আমার সাথে এখন উপস্থিত আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু সাহেব ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তিনি কি কারণে এসেছেন এবং বেগম জিয়ার পরবর্তী কর্মসূচি কি। সাহেব ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি কি কারণে এসেছেন? বেগম জিয়া এখন বর্তমান কোন সিচুয়েশন আছে? ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডনে অবতরণ করেছেন, সুচিকিৎসার জন্য তিনি এসেছেন। আমরা সবাই তাকে স্বাগত জানাতে এসেছি রাতভর জেগে। এটি একটি আনন্দ ঘন মুহূর্ত। তার পরিবারের সাথেও তার মিলন ঘটবে এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। এটাই আমাদের কামনা, এটাই আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা। হিথ্রো থেকে উনি পরবর্তী কর্মসূচি কি? আমরা যেটুকু জানি তিনি হিথ্রো থেকে সরাসরি চিকিৎসালয়ে চলে যাবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। পরবর্তীতে আমরা তার অন্যান্য কর্মসূচিগুলো জানতে পারবো। সাবেক ছাত্রনেতা জি, আপনারা ইতিমধ্যে সাইম ভাই বলেছে, আমরা আসলে এখানে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে যদিও দলীয়ভাবে আমাদের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও সবাই নিজেদের আবেগ অনুভূতি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য এখানে হাজার হাজার নেতাকর্মী সারা রাত্র নির্ঘুম থেকে এখানে অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানি উনি এখান থেকে সরাসরি। ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে প্রচন্ড ঠান্ডা, বাইরে -4 চলতেছে। নেত্রীর প্রতি ভালোবাসায় সিক্ত মানুষগুলা এখানে জড়ো হয়েছে, যদিও নির্দেশনা ছিল না। এই সম্পূর্ণ ভালোবাসায় অন্তত একবার ওনার অ্যাম্বুলেন্সের যদি পিছনটাও দেখতে পারে মনে হয় শান্তির অনুভূতি অনেকে ফুল নিয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে অভ্যর্থনা জানাতে এসেছি। হাজার হাজার যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতাকর্মী আজকে এই ভোরবেলায় দেশনেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য আজকে যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত হয়েছে। আপনারা জানেন এই ফেসিস শেখ হাসিনা সরকার গত 8টি বছর বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয় নাই, এবং যার কারণে আল্লাহ যাকে সম্মান দেয়। আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ দেশনেত্রীকে সম্মান দিয়েছে। রব্বানী ভাই, আপনি কেন এসেছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। এই স্বৈরাচারীর পতনের পর আজকে আমরা আমাদের নেত্রীকে এই লন্ডনে সুচিকিৎসার জন্য নিয়ে আসতে পারতেছি, এটার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা আসছি, আমাদের নেত্রী আসছেন, নেত্রীকে ওয়েলকাম জানাইতে। আপনারা জানলেন শত নেতা কর্মীদের উচ্ছ্বাস। বেগম জিয়া হিথ্রো এয়ারপোর্ট থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিক, যেটি লন্ডনের সবচেয়ে পুরাতন ক্লিনিক, বৃহত্তম হসপিটাল, 1932 সালে এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ব্রিটেনের রাজকীয় পরিবার, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকেন। এখান থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল লন্ডনের এই ক্লিনিকে যেতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। আমি পরবর্তীতে যখন বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্ট থেকে বের হবেন তখন পরবর্তীতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত আপডেট ছিল আমার কাছে। জি কায়ুম, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সে সময় ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে, গত বছরে 5ই আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এখন দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত আনা তৎপরতা শুরু হয়। ফেরত চেয়ে দিল্লিকে চিঠিও দেওয়া হয়েছে, তবে সেই চিঠির জবাব দেয়নি ভারত। এদিকে নানা অপরাধের অভিযোগে মঙ্গলবার শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা এবং গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়া জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি দিতে অগ্রসর হলে পুলিশ বাধার মুখে পড়ে, শাহবাগে অবস্থান নেয় তারা। পরে সেখান থেকে 3 সমন্বয়ক সহ মোট 9 সদস্যের প্রতিনিধি স্মারকলিপি দিতে যমুনায় যান। সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন অংশ নিয়েছে আজকের এই সমাবেশে। সেখানে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল নকশায় অংশ হিসেবে 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। তাতে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের। যে কোনো দাবি দাওয়া থাকলে রাস্তায় অবস্থান না করে খোলা মাঠ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে 5ই আগস্টের পরে পুলিশের মনোবল ভেঙে পড়ায় রাজধানীতে ছিনতাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। 1 সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানালেন, দেশে চালের কোনো অভাব নেই, মজুতের জন্যই দাম বাড়ছে। সকালে রাজধানীর বেগুনবাড়িতে স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এবছর রেমিটেন্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যাংকের ডলার সংকট নেই। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ডিজিটালাইজেশনে টিসিবির অনিয়ম দূর করা সম্ভব হয়েছে। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয়। আজকে থেকে টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। সো এটা এখন থেকে বাতিল। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। 4,246 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন
ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। প্রকল্পটির খরচ হবে 437.07 কোটি টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। পরে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা বলেন, ডিসেম্বর 2024 পর্যন্ত 44,000 কোটি টাকার এডিবি বাস্তবায়ন হয়েছে, যা 2023 সালে একই সময় ছিল 62,000 কোটি টাকা। মূল্যস্ফীতি সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানান উপদেষ্টা। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামো ও পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে সরকারের অংশীদারিত্ব 25% থেকে কমিয়ে 5% নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন অধ্যাদেশের খসড়ায় এ পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে। ওই অধ্যাদেশে 2013 সালে গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের কথাও বলা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সরকার নিযুক্ত পরিচালকের সংখ্যা 3 জন থেকে কমিয়ে 1 জনের নামিয়ে আনা এবং ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগে সরকারের ভূমিকা বাতিলের কথাও বলা হয়েছে। অধ্যাদেশের মাধ্যমে প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সরকারের পরিবর্তে 12 সদস্যের বোর্ড গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন করবে। এতে প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন সুদৃঢ় হবে। একই সাথে গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের নিয়ন্ত্রণ বাড়বে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।